আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আছি এখন নারায়ণগঞ্জের একেবারে খুব কাছাকাছি। যারা নারায়ণগঞ্জে থাকেন কিংবা ঢাকার আশেপাশের কোনো একটা স্পট থেকে ঘুরে যেতে চান, আর এখন আমি যেখানে আছি সেটা হলো যে নারায়ণগঞ্জের একেবারে শহর থেকে একদম সন্নিকটে। অটো কিংবা রিক্সাযোগে আসলে আপনাদের হয়তো 15 থেকে 20 টাকার মধ্যে ভাড়া হয়ে যাবে এবং 5 থেকে 7 মিনিটের একটা ডিস্ট্যান্সের এতটুকুর মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন, যেটাকে হাজীগঞ্জ দুর্গ বলা হয়। তো এখানে এই যে খুব সুন্দর চমৎকার একটা গাছ, বাইরের যে পরিবেশটা, আর পাশেই হলো ফায়ার সার্ভিসের অফিস আছে, যেটা নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস। নারায়ণগঞ্জের শহরের খুব কাছাকাছি দুইটা ফায়ার সার্ভিস আছে। একটা হচ্ছে যে যেটা সিটি কর্পোরেশনের থেকে একটু সামনে গেলে যেটা আছে, আরেকটা হলো এখানে আছে, এটা বরফ কলের পাশে আর কি। পাশে একটা ফেরিঘাট আছে। আমি এই স্পটটা দেখার পরে এখান থেকে আপনাদেরকে আমি আবার ফেরিঘাটের ওইখানেও নিয়ে যাব। আপনারা ঢাকার যে গুলিস্তান বাস স্ট্যান্ড থেকে আপনারা প্রথমে নারায়ণগঞ্জে আসতে হবে। নারায়ণগঞ্জে আসলে নারায়ণগঞ্জ থেকে আপনি যে কোনো অটো কিংবা রিক্সা যোগে আপনি যদি 2-3 জন থাকেন তাহলে তাদেরকে নিয়ে আপনি গ্রুপে রিজার্ভ করে আসতে পারেন অটোতে, অথবা যদি আপনি একা আসেন তাহলে রিক্সা কিংবা অটোতে দরদাম করে নিলে 15 থেকে 20 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন হাজীগঞ্জ দুর্গে। আপনারা যদি নারায়ণগঞ্জ চাষারার মোড় থেকে আসেন তাহলে সেক্ষেত্রে চাষারার মোড় থেকে আসলে ওই দিক থেকে ঘুরে নিয়ে আসবে পেছন দিক থেকে। আর যদি আপনারা আদমজি ইপিজেড রোড দিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার আদমজি ইপিজেড রোডের মানে সরাসরি যে রাস্তা, ওটা দুইভাবে আসা যায়। একটা হচ্ছে একটা বাইপাস রাস্তা, হচ্ছে বাইপাস রাস্তা দিয়েও আসা যায়, অথবা আপনারা সরাসরি যেই নারায়ণগঞ্জের শহরের দিকে যে রাস্তাটা আসছে ওই রাস্তা দিয়ে সরাসরি আসলে ওই রাস্তা থেকে একদম সোজা এখানে যে বরফকল বা ফেরিঘাট আছে, ওই ফেরিঘাট নামলেও এখান থেকে যে কাউকে বললে হবে যে হাজীগঞ্জ দুর্গটা কোথায়, দেখায় দিবে আপনাদেরকে। আরও সহজ করে বললে আপনারা এখানে যে ফেরিঘাট আছে অর্থাৎ নবীগঞ্জ যে ফেরিঘাট, এই ফেরিঘাটের এখানে আসার পরে ফায়ার সার্ভিসের যে অফিস আছে, ফায়ার সার্ভিসের ঠিক উল্টা পাশে, অর্থাৎ যেই দিকে ফায়ার সার্ভিস তার উল্টা পাশে আপনারা তাকাইলেই দেখবেন যে হাজীগঞ্জ দুর্গটা দেখা যায়। এটার ভেতরে প্রবেশ করব এবং এর ভেতরে অর্থাৎ দুর্গের ভেতরের এখনকার বর্তমান পরিস্থিতি কেমন, এটা আসলে আপনারা আসলে এখন বর্তমানে বাস্তব চিত্র কীরকম দেখতে পাবেন, এই সবগুলো বিষয় আপনারা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন। আমি আপনাদেরকে নিজে যতটুকু দেখব ঠিক ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে খুব সম্ভবত কিছু পিন দেখা যাচ্ছে, কোনো ব্যানার কিংবা কিছু লাগানো হয়েছিল। এটা আশেপাশে বেশ সবুজ পরিষ্কার পরিচ্ছন্ন গাছগাছালিতে ভরা আছে। এখন আমি একেবারে সকাল টাইমে আসছি যাতে লোকজনের ভিড় কম থাকে, কারণ মানুষজন বেশি থাকলে ভিডিও করলে মানুষ অনেক বিরক্ত করে। তো এই জন্য আসলে আমি একা আইসা একটু নিরিবিলি পরিবেশ, সুন্দর পরিবেশটা দেখানোর জন্য আপনাদেরকে আমি জাস্ট, তারপরেও কিছু লোক চলে আসছে আমার আগে, ওই যে ওই পাশে কিছু লোকজন আছে ওখানে, এরা ঘুরতে আসছে আমার মতো সকালে আর কি। তো এটার মধ্যে খুব বড় একটা আম গাছ আছে, আর বোঝাই যাচ্ছে যে এখানে আসলে খেলাধুলা করে আর কি। তো আমি জাস্ট ওই বাইরের ওই পাশটা থেকে আপনাদেরকে আমি মানে বের হওয়ার সময় আমি দেখানোর চেষ্টা করব, আর যতটুকু সম্ভব পুরোটাই আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব, যাতে করে হাজীগঞ্জ দুর্গে আপনারা আসলে এই ভিতরের পরিবেশটা এবং আশেপাশের যে পরিবেশটা আছে এটা খুব মানে স্মার্টলি আপনারা ঘুরে দেখতে পারেন। জায়গাটা খুব বেশি বড় না, মোটামুটি আপনার 5-7 মিনিটের মধ্যে আপনি পুরোটা ঘুরে দেখতে পারবেন। আর এখানে মানে খেলাধুলার যেই ব্যবস্থাটা ভিতরে, অর্থাৎ এই দুর্গের ভিতরে যে মাঠটা, এই মাঠের মধ্যে বিকেল হইলে বাচ্চাদের খেলাধুলার এখানে খুব ধুম পড়ে। তো এই জন্য আমি বিকেলে আসি না, কারণ বিকেলে মানুষজন বেশি হইলে তখন ভিডিওটা প্রপার করা যায় না, আর ভিডিওটা করলেও খুব নয়েজ থাকে এবং রিল্যাক্সও করতে পারবো না। এই জন্য আমি সকাল দিকে আসছি, যাতে করে আপনাদেরকে প্রপার দেখাতে পারে পুরো ভিউটা আর কি। এখানে খুব গাছগাছালি দেখা যায় আর একটু মানে জঙ্গল টাইপের আছে। আশেপাশে অন্যান্য যেই মানে স্বাভাবিক আমাদের যেই বাসস্থান, ওই রকমই বাসস্থান আছে, আর তেমন ওই রকম কিছু নাই, গাছ আছে। আর আপনার পুরাতন যেই এই যে আপনার মানে পুরোটা যে বাউন্ডারিটা দেওয়া, এই পুরো বাউন্ডারির জাস্ট এই সীমানাগুলো দেখেন, এখনও ওই তৈরির পর থেকে ওই যেভাবে ছিল ওইভাবেই আছে, মানে ওই রকম ইট খসে পড়তেছে, ভাঙাচুরা অবস্থা এরকম আর কি। তো নারায়ণগঞ্জের মধ্যে আসলে অনেকগুলোই স্পট আছে। আমি পর্যায়ক্রমে আপনাদের যদি আগ্রহ থাকে এবং আপনারা যদি দেখতে চান, আমি চেষ্টা করব নারায়ণগঞ্জের আরও যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখানোর জন্য। আর আজকের এই ভিডিওতে আমি হাজীগঞ্জ দুর্গ সহ
আরও নারায়ণগঞ্জের এই শহরের খুব কাছাকাছি যেই মানে পুরাতন ইতিহাস ও ঐতিহ্যে নারায়ণগঞ্জের যে সমস্ত দর্শনীয় স্থান সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে দেখেন এই জায়গাটা তো মানে প্রত্যেকটা কর্নারেই এরকম কিছু একটা ছোট্ট একটা ইয়ের মতো আর কি, মানে বোঝা যাচ্ছে যে এখানে দেখেন সিঁড়ি আছে আর কি, মানে চতুর্পাশ থেকেই এখান থেকে উঠা যাইতো আর কি এই দুর্গের ভেতরে। আর এই আম গাছটা অনেক বিশাল বড় একটা আম গাছ, এটা অনেক বয়স হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। দেখেন কত বড় আম গাছ। হ্যাঁ, আম গাছের পাতাগুলো নতুন পাতা গজাচ্ছে আবার এখানে। আর এই যে আমি যেটা বলতেছিলাম যে এখানে আসলে এরকম প্রত্যেকটা ইয়েতেই এটাকে জলদুর্গ বলে আর কি, নাম করা একটা নারায়ণগঞ্জের অনেক ঐতিহাসিক একটা স্পট। এই দুর্গর এখান থেকে আমি দুর্গর এই স্পটটা দেখার পরে এখান থেকে আমি আবার আপনাদের এইটার পাশেই যেই ফেরিঘাট আছে ওই ফেরিঘাট ক্রস করে নদীর ওই পারে বন্দরে যাব। তো ফেরিঘাট ক্রস করে বন্দরের ওই পারে যাওয়ার পর ওইখানেও অনেক সুন্দর ওই এলাকার অনেক দর্শনীয় স্থান আছে, অনেক কিছু আছে, আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যে মানে এগুলো হয়তো মানে এই জায়গাটা থেকে মানে কোনো মানে প্রত্যেকটা জায়গা থেকেই মানে যুদ্ধ করার বা কোনো আক্রমণ করার যে সমস্ত ব্যবস্থাগুলো ওই ব্যবস্থাগুলো এখানে আসলে ফিল করা যায়। যেমন ধরেন মানে বিভিন্ন ধরনের গোলাবারুদ ছোড়ার জন্য কিংবা আপনার কোনো গোলাগুলি করার জন্য অস্ত্র ব্যবহার করার জন্য মানে চতুর্পাশ থেকে উঠা যাইতো, ওই জায়গাগুলো অবস্থান নিয়ে ওখান থেকে আক্রমণ করা বা যুদ্ধ করার যে ইয়েটা সেটাই আর কি এখানে বাস্তব মানে চিত্র ফুটে উঠছে আর কি। ঠিক আছে, তো এটা কিন্তু আসলে নিজের চোখে আপনি যখন দেখবেন তখন আপনার কাছে আরও ভালো লাগবে। তো আমি পুরো দুর্গটার চারপাশেই রাউন্ড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখেন এখানেও দেখেন, মানে একটু সামনের দিক থেকে আপনাকে দিয়ে দেখাই। এই যে এই জায়গাটা থেকে মানে এই যে পুরোটা হচ্ছে এই দুর্গের চারপাশের ঘেরা মাঠ, আর এখান থেকে আসার পরে এই যে সিঁড়ি দিয়ে উঠে জাস্ট এখানে পজিশন নেওয়ার কোনো একটা ছোট্ট জায়গা আর কি। তো এখান থেকে মানে চতুর্পাশ থেকেই ভিউটা দেখা যায়। যেমন দেখেন এখানে ছিদ্র আছে, এইখানে ছিদ্র আছে, এইখানে একটা ছিদ্র আছে, মানে সব জায়গাতেই আছে আর কি। এটা তো একটা পয়েন্ট আমি দেখাইলাম, এটা চতুর্পাশেই আছে, মানে যতগুলো সিঁড়ি আছে প্রত্যেকটা সিঁড়ির কর্নারে এরকম একটা করে দেওয়া আছে, যেগুলোতে আসলে এরকম উঠা ওখানে পজিশন নেওয়ার জায়গা। অর্থাৎ পুরো চারপাশ ঘিরেই কিন্তু ছিদ্র আছে, যে ছিদ্রগুলো আপনার মানে তারা হয়তো কোনো আক্রমণের জন্য কিংবা যে কোনো বিষয়। এখানে একটা দেখেন এই যে খোলা, এই পাশে আবার মানুষজনের বসতি আছে, ঘরবাড়ি আছে এই পাশে, মানে এলাকার যে সমস্ত স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি। তো এটা তো আসলে এই দুর্গটা তো অনেক আগে তৈরি করা হয়েছে, তো যার ফলে জীর্ণশীর্ণ অবস্থায় আছে। আমি পুরোটাই একটু সার্কেল একটা চক্কর দিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো যারা খুব অল্প বাজেটে এবং বিনা টিকেটে চান যে ঢাকা কিংবা নারায়ণগঞ্জের আশেপাশের যে দর্শনীয় স্থানগুলো আছে বা স্পটগুলো আছে ওই স্পটগুলো ঘুরে দেখতে, কিংবা আপনার কোনো কারণে আপনি এসেই পড়েন প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে, তাহলে আপনি ফায়ার সার্ভিসের খুব কাছাকাছি বা পাশেই নারায়ণগঞ্জের হাজীগঞ্জ দুর্গ এই জায়গাটা আপনি দেখে যেতে পারেন। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, ওপেন থাকবে দরজা আপনার জন্য। দিনরাত যখনই আপনি আসেন আপনি জাস্ট রিক্সাওয়ালা কিংবা অটোওয়ালাকে বললেই হবে যে আমি হাজীগঞ্জ দুর্গে যেতে চাই, আপনাকে খুব সহজেই কিন্তু এখানে নামাই দিবে। জায়গাটাও খুব ছোট, খুব যে বেশি বড় ওইরকম কিছু না, জাস্ট আপনার 7-8 মিনিটের মধ্যে আপনি পুরোটা সার্কেল ঘুরে দেখতে পারবেন আর কি। এই পাশটাতে আরেকটা ভাঙা এবং জীর্ণশীর্ণ দেখা যাচ্ছে, হ্যাঁ, এটাকে ওয়াচ টাওয়ার বলে আর কি। অর্থাৎ এই জায়গাটা থেকে ভেতরে উপরে দাঁড়ায় হয়তো কোনো একটা পর্যবেক্ষণ করা হইতো বা পর্যবেক্ষণ কক্ষ ছিল আর কি। খুবই জীর্ণশীর্ণ অবস্থায় আছে, ভাঙাচোরা, মাঝখানে আবার আগায় মানে পরিচর্যার অভাবে যেহেতু অনেক পুরাতন, আগায় গাছ হয়ে গেছে। চারপাশে বিভিন্ন গাছের ভেতরে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা আমি একটু দেখানোর চেষ্টা করবো। ওই পাশ থেকে, এই দিক থেকে রাস্তা নাই, আমি একটু ঘুরে ওই পাশটা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই পাশেও আরেকটা আছে এরকম, মানে জাস্ট পজিশন নেওয়ার জন্য আর কি। প্রত্যেকটা কর্নারেই যে কয়েকটা কর্নার বা যে কয়েকটা সিঁড়ি দেখাইছে আপনাদেরকে, প্রত্যেকটা সিঁড়ি থেকেই উঠে জাস্ট ওইখান থেকে বসে যে পজিশন নেওয়ার জন্য বাট অ্যাটাক করার জন্য যে সমস্ত পজিশন নেওয়ার যে জায়গা, সব জায়গাতে এরকম করা আছে আর কি।
এটা হলো ওয়াচ টাওয়ার আর কি। এই ওয়াচ টাওয়ারটা এখান থেকে, এটা তো এখন জীর্ণশীর্ণ অবস্থায় এবং ভাঙাচুর অবস্থায় আছে। এই ওয়াচ টাওয়ারটার এখান থেকে উপরে উঠে ওখান থেকে মানে পুরোটা পর্যবেক্ষণ করা যাইতো আর কি। আর যদি এটা ওই সময় যদি ভালো না হইতো তাহলে কিন্তু অত মানে এখনও পর্যন্ত ওইভাবে দাঁড়ায় থাকে না। দেখেন ইটগুলো দেখেন একবারে খসে পড়ছে, ওরকম লাগতেছে, ওরকম মনে হইতেছে। তারপরে দেখেন এখানে এই যে ইটগুলো মানে কোনো রকম আটকায় আছে, এখানে একটা মানে খুলে পড়তেছে, এরকম একটা অবস্থা। একটু ভিতরের দিকে যাই। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। যেহেতু গাছ বন জঙ্গল, তো আমি জাস্ট একটু ভিতর থেকে আপনাদেরকে ওয়াচ টাওয়ারের এটা একটু পরিবেশটা দেখানোর চেষ্টা করি। এখানেও একটা গেট ছিল, যেই গেটটা দিয়ে প্রবেশ করা যেত আর কি। এখানে আরেকটা। এগুলো মানে তখন তো ভালো ছিল, বাট এখন অবস্থাটা খুব ভয়াবহ অবস্থায় আছে। এই ওয়াচ টাওয়ারের উপরে ওঠার জন্য দেখেন এখানে মানে চারপাশে যে রেলিংয়ের মতো, অর্থাৎ মানে একটা মোটা খাম্বার মধ্যে যে চারপাশে ঘুরানো যে সমস্ত এই সিঁড়ির মতো উঠা যায়। তো এখন বর্তমানে যে আমরা ডিজিটাল সিঁড়ি দেখি, যেগুলো সিঁড়ি করা থাকে, পেঁচানো সিঁড়ি যেটা, ঠিক এরকম পেঁচানো, এরকম ইটা দিয়ে করা ছিল। অর্থাৎ এইটা দিয়ে উপরে এই যে এখানে দেখেন, এখান থেকে পা দিয়ে ঘুরে উপরের দিকে উঠা যাইতো একেবারে ওয়াচ টাওয়ারের মাথায়। যদিও এটা জাস্ট খুব ছোট্ট একটা জিনিস, তারপরেও তাদের তখনকার সময়ের একটা বেশ একটা কৌশলী একটা ব্যবস্থা ছিল আর কি। ওই পাশ দিয়ে ওঠার ব্যবস্থা ছিল, মানে চতুর্দিক থেকে ওঠারই তাদের একটা ব্যবস্থা ছিল আর কি। চতুর্পাশ থেকে ওঠারই একটা ব্যবস্থা ছিল ওয়াচ টাওয়ারের উপরে। তো এই ওয়াচ টাওয়ারটা তখনকার সময় তারা ওইভাবে ব্যবহার করতেন আর কি। তো বেশ চমৎকার সুন্দর একটা পরিবেশ। আসলে তখনকার সময় তৈরি করা যেই ওয়াচ টাওয়ার এখনও ওই অবস্থায়। এই যে আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন, আমার এই ঠিক এই রাস্তাটার পেছনে ওই পাশেই শীতলক্ষা নদী আছে, অর্থাৎ নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে যে শীতলক্ষা নদী। ওই শীতলক্ষা নদীর উপর দিয়ে বিভিন্ন বড় বড় বালুর জাহাজ বা মালবাহী জাহাজ বিভিন্নগুলো যেগুলো আছে, ওইগুলো ওইখান থেকে এই দিক থেকে পারাপার হয়। শীতলক্ষা যেই কাঁচপুর যেই ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে দিয়ে। তো এইটা হলো, এই পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হাজীগঞ্জ দুর্গের পুরো ফুটেজগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখন সকালবেলা, যার ফলে এখানে মানুষের আনাগোনা কিছুটা কম। বিকেলের দিকে বা দুপুরের পর দিকে যখন আস্তে আস্তে খেলাধুলার সময়টা হয়, তখন স্থানীয় এলাকার যে সমস্ত ছেলেপেলেরা আছে ওরা খেলতে আসে, আবার অনেকে এমনি ঘুরতে আসে। তখন লোকজনের উপস্থিতি বা সংখ্যাটা একটু বেশি থাকে আর কি। তো এখন সকালবেলা দেখে মানুষের পরিমাণ একটু কম আছে। আমি জাস্ট ভেতর থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, আর বাইরে থেকেও আপনাদেরকে আমি আরেকটু দেখাবো। এই ভিতর থেকে দেখাচ্ছি, এটা হাজীগঞ্জ দুর্গের ভিতর থেকে যেই গেটটা, এবং এখান থেকে আপনারা পুরো পরিবেশটা একটু দেখেন। অর্থাৎ এক নজরে হাজীগঞ্জ দুর্গের এখানে একেবারে মাঝখানেও না, আবার একদম খুব সাইডেও না, এমন একটা জায়গায় দিছে যে এই পাশটা থেকে একটু দেখেন, এই পাশ থেকে একটু দেখেন, এইখানে মাঠের মাঝখানে এই গোলকিপার মানে ফুটবল খেলার জন্য তারা এখানেই করছে। কাদামাটি হয়ে আছে, ওই পাশটাতে একটু ঝোপঝাড় আছে আর কি। আর এই হচ্ছে দুর্গের ভেতর থেকে বাইরে যাওয়ার যে মূল ফটক। এটার এই পাশে দেখেন, এই পাশে পরিবেশটা একটু দেখেন। আর একবারে টোটালি যখন বের হয়ে আসবেন তখন আপনারা এরকম ভিউটা দেখতে পাবেন আর কি। তো এই হাজীগঞ্জ দুর্গের এই বাইরের যেই টোটাল যে পরিবেশটা, আমি একটু এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি। এই পাশটা হচ্ছে মানে মূল গেটে ঢোকার হাতের ডান পাশে, মূল গেটে ঢুকলে আপনার হাতের ডান পাশে দেখতে পাবেন। আর এটা হচ্ছে বাইরের এই পাশের চিত্রটা, এইখান থেকে মানে সামনের ভিউটা। এখানেও একটা কিছু ছিল, এখন মানে কোনো একটা বসার জায়গা বা এরকম কিছু একটা ছিল, এখন নাই। আর এইদিকে একটা বড় গাছ আছে। তো জাস্ট আপনাদেরকে আমি হাজীগঞ্জ দুর্গের ভেতরের যেই পরিবেশটা, সেটা তো যতটুকু সম্ভব ভেতর থেকে দেখানোর চেষ্টা করছি, আর বাইরে থেকেও যতটুকু সম্ভব দেখাইলাম।
হাজীগঞ্জ থেকে একটু সামনে আসলেই, অর্থাৎ হাজীগঞ্জের দুর্গের গেট থেকে পার হয়ে ফায়ার সার্ভিসের অফিস থেকে একটু সামনে আসলে আপনারা এরকম সুন্দর একটা চমৎকার পরিবেশ দেখতে পাবেন। এবং এইখানে আসলে সবসময়ই আপনি বাতাস, ঠান্ডা বাতাস এবং মনোরম একটা প্রকৃতি পাবেন। আর যেহেতু এখন এই বৃষ্টি, এই রোদ, এরকম একটা খেলা চলে, তো এই সময় কিন্তু এখানকার পরিবেশটা আরও চমৎকার। এই রাস্তাটা ধরে একেবারে সোজা যদি আপনি হাঁটা শুরু করেন, তাহলে একেবারে কাঁচপুর যে শীতলক্ষা ব্রিজ আছে ওই ব্রিজে গিয়ে উঠতে পারবেন। আর এই দিক থেকে আর যাওয়ার রাস্তা নাই, মেইন রোড ধরে অর্থাৎ নারায়ণগঞ্জ সিটির দিকে বা মুন্সিগঞ্জ, মুক্তারপুর ওই দিকে আপনি যেতে পারবেন। বাট এখানে আপনি যদি কিছুক্ষণ দাঁড়ান তাহলে আপনার কাছে বেশ ভালো লাগবে, কারণ একটু পরে পরে বিশাল বড় বড় যেই আপনার মালবাহী জাহাজগুলো আছে ওই জাহাজগুলো আসে এই নদী দিয়ে। এটা শীতলক্ষা নদী। যখন আপনার ফেরি আসতে অনেক লেট হয় তখন এখানে ওই যে বসার জায়গা আছে ওই পাশে, এই যে এখানে মানে বসার রিল্যাক্সের জায়গা আছে, ওই পাশটা দিয়ে হলো আপনার নৌকা দিয়ে পারাপার হয় আর কি। ওই ঘাটের ওইখান থেকে নৌকার টিকিট নিয়ে নৌকা দিয়ে পারাপার হয়। আর এই পাশটা হলো আপনার ফেরির যে বড় যানবাহনগুলো আছে ওই যানবাহন পারাপার। তো এখনও ফেরি আসে না, ফেরি আসুক, আসলে পরে আমরা ফেরি পারাপার হব আর কি। ফেরি এখনও আসতে আমার মনে হয় ওই পাশ থেকে আসতে, এই ছোট নদী তো, এই নদীটা পার হইতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট সময় লাগে। তো ওই ফেরিটা এখনও মানে ছাড়ে নাই, ছাড়বে কিছুক্ষণের মধ্যে হয়তো ছেড়ে দিবে ফেরিটা ওখান থেকে। তো ছাড়লে কতক্ষণ সময় লাগে দেখি। তারপর এখান থেকে আসলে এই ফেরিটাই আবার ওই পারে যাবে, কারণ ফেরি যেহেতু একটা, তার মানে ওইটা এখানে আসার আগ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আসলে আমরা আবার এখান থেকে সব গাড়ি ভরবে ফেরি, তারপরে আবার ওই পারে যাবে। তো মোটামুটি অনেক লম্বা সময়ের ব্যাপার আর কি। তো এই সময়টা এখানে বসে একটু আপনাদেরকে দেখাই এবং নিজেও দেখি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আর কি। এটা হচ্ছে শীতলক্ষা নদী। এই শীতলক্ষার উপরে একটা নতুন ব্রিজ হয়েছে ওই পারে, ওই এখান থেকে আর 5 কিলো বা 6 কিলো দূরে। যারা ফেরি পারাপার হইতে চায় না বা এখানকার স্থানীয় যে নদী আছে মানে নৌকা আছে, নৌকা পারাপার হইতে চায় না, তারা এখান থেকে সামনে দিয়ে যে মুক্তারপুর যাওয়ার যে রুটটা আছে, মুক্তারপুর যাওয়ার আগেই বাম দিকে আরেকটা লিঙ্ক আছে, ওই লিঙ্ক থেকে ওই ব্রিজ পার হয়েও কিন্তু ওই পারে যাওয়া যায়, আপনি ওইভাবে যেতে পারবেন। আর যারা এমনিতে একটু তাড়াতাড়ি যেতে চায়, এখন তো ফেরি আজকে একটা আমি দেখতেছি, অন্যান্য সময় ফেরি 2টা থাকে। আর যাদের যানবাহন নাই, মানে যাদের অটো গাড়ি নাই, মোটরসাইকেল নাই, বাস নাই বা ট্রাকে যায় না, তারা ওই যে খেওয়া বা ওই যে নৌকাগুলো আছে ওই নৌকাগুলো দিয়ে খুব দ্রুত পারাপার হইতে পারে। জাস্ট ওখান থেকে একটা টিকিট নিতে হয়, ওই যে ওখানে খেওয়া ঘাট আছে ওই ঘাট থেকে। এটা আগে 2 টাকা ছিল, এখন হয়তো 3 টাকা বা 5 টাকা হইতে পারে, আমি শিওর না, বাট এরকম এর মধ্যেই থাকবে, এর 4 টাকা 5 টাকার মধ্যেই থাকবে আর কি। এখন ওই খেওয়া ঘাটের টিকিট কত করে ভাই? পারাপারে খেওয়া ঘাটের টিকিট কত করে? 2 টাকা। ও, এখনও 2 টাকাই আছে। আচ্ছা, 2 টাকা দিয়ে এখন আপনারা পার হইতে পারবেন ওই পাশে। ওই ট্রলার ভরে ভরে আসতেছে ওইখান থেকে, বিভিন্ন ছোট বড় বিভিন্ন সাইজের ট্রলার যায় আর কি ওই পার থেকে ওই পারে। আকাশ কিন্তু একেবারে মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আবার যে কোনো সময় রৌদ্র উঠে যাচ্ছে। এই একটু বাতাস, আবার এই থমথমে পরিস্থিতি, গরম, নানান ধরনের পরিস্থিতি নিয়েই কিন্তু আজকে বের হয়েছি আমি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা নবীগঞ্জ ফেরিঘাট পারাপার হয়ে বন্দর ওই পারে চলাচল করতে চান বা যাতায়াত করতে চান, নারায়ণগঞ্জের কাছাকাছি কিন্তু এই এতটুকু জার্নিও কিন্তু আপনাকে একটা বেশ আনন্দ দিবে আর কি। এই পাশটা দেখেন, জাস্ট নদীর উপরে আকাশের ভিউটা দেখেন। কিছুক্ষণ পরে পরেই আপনার এই বালু বোঝাই যেই ছোট ছোট ট্রলারগুলো আছে, বিভিন্ন মালবাহী ট্রলার এখানে। এটা মানে আপনার নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষা এই নদীটা, আপনার এটা বিশাল বড় একটা লিঙ্ক। কিন্তু এই লিঙ্কটা দিয়ে আপনার অন্যান্য মানে ইন্টার ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত ছোট ছোট জাহাজগুলো আসে, এই জাহাজগুলো করে আপনার মাল নিয়ে আসে, বিভিন্ন মাল, গ্যাসের সরঞ্জাম, ইট, বালু, সিমেন্ট এবং অন্যান্য অনেক ধরনের জিনিসপত্র আছে, যেগুলো নিয়ে এদিক থেকে পারাপার হয়ে বিভিন্ন জায়গায় যায়। আর যেহেতু এটা শিল্পাঞ্চল, শিল্প এলাকা, ওই যে দেখেন ওখানে অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, বিভিন্ন ফ্যাক্টরি আছে, সিমেন্টের ফ্যাক্টরি, অনেক শিল্প কারখানা আছে। এই জিনিসগুলোই সবচেয়ে বেশি ঝুঁকি, মানে পুরোপুরি মানে ফেরিটা না ভিড়ানো পর্যন্ত লোকজন নাইমা যাওয়াটাই সবচেয়ে বেশি ঝুঁকি। অনেক সময় পা ফসকে যেতে পারে, পড়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। চলে আসছে ফেরি, এগুলো সব এখন
একসাথে ছুটছে যা আছে মোটরসাইকেল। ওই পার থেকে এই পারে আপনার এই ফেরি পারাপার হয়ে আসতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট সময়ের ব্যাপার, নদী ছোট হওয়ার কারণে। আর যেহেতু আজকে ফেরি একটা ফেরি হওয়ার কারণে একটু সময় বেশি লাগতেছে এই আর কি। জাস্ট ফেরিটা মানে ফিল আপ হইতে যতটুকু সময় লাগে, তবে ওই পার থেকে ফিল আপ হয়ে এই পারে আসতে একটু সময় লাগছে। বাট এখন এই পারে গাড়ির সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে খুব দ্রুতই ভরে গেছে, আর অল্প কিছু হয়তো এখানে সামান্য একটু জায়গা ফাঁকা আছে। এই গাড়িগুলো ফিল আপ হয়ে গেলে আবার আমরা ওই পারে চলে যেতে পারবো। ফেরির উপরেও এখানে নামাজের ব্যবস্থা আছে, যারা নামাজ পড়তে চায় তারা নামাজ পড়তে পারে। আর হচ্ছে ফেরির পাইলট, এই যে ফেরির পাইলট হুইল হাউস, অর্থাৎ এই যে ফেরি যিনি মাস্টার চালান, এটা হচ্ছে ওনার বসার জায়গা। আমি এখন উপরে আছি, উপর থেকেই জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি। এই বাচ্চারা তোমরা কোথায় যাবা? হ্যাঁ, দেখতে আসছো? কোথায়, বাসা কোথায়? পাঠানটুলি তো তোমার এই সিদ্ধিরগঞ্জের দিকে না? হ্যাঁ, এই রোডেই তো, এই যে চিটাগাং রোড থেকে যে রোডটা আসছে। হ্যাঁ, পাঠানটুলি কোথায়? গোরস্থানে কি করো, পড়াশোনা করো? মাদ্রাসায়। আচ্ছা আচ্ছা, দাঁড়াও তুমি, মাদ্রাসায় মানে তো একটু দাঁড়াও। কোন মাদ্রাসা? ওবাইদিয়া। সামনে আসো। হ্যাঁ, ওবাইদিয়া। কোন জামাত? কি মাদ্রাসা কি আলিয়া মাদ্রাসা? আলিয়া না কওমি? আলিয়ার সামনে। মাদ্রাসার নাম কি? ওবাইদিয়া। কোন ক্লাসে? তুমি কি হেফজ খানা নুরানি? কিতাব বিভাগ। কোন জামাত? তাইসির। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই মাদ্রাসার ছাত্র পাওয়া গেছে, তাইসির জামাতে পড়ে। এখানকার যেহেতু নদীও ছোট এবং ফেরি চলাচলও আপনার খুব সাবধানতার সাথেই কিন্তু চালাইতে হয়। তবে বেশ দারুণ, চমৎকার লাগছে কিন্তু আমার কাছে এই ইয়াটা। অল্প সময়ের একটা জার্নি হইলেও যারা একসাথেই মানে সব ধরনের জার্নি করতে চান, কখনো গাড়ি, কখনো একটু নদী পারাপার হওয়া, আবার কখনো একটু নদীর ছোঁয়া, কখনো নৌকায় উঠা বা কিংবা ফেরিতে চলাচল করা, তাদের জন্য এটা একটা আদর্শ প্লেস হইতে পারে আর কি। তো এখন আমরা হাজীগঞ্জ দুর্গ দেখার পরে ওইখান থেকে আমরা আবার ফেরিঘাট পার হইলাম এবং ফেরিঘাটের দৃশ্য যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফেরিঘাট পার হয়ে এখন চলে আসছে হচ্ছে সোনাকান্দা দুর্গ, বা যেটাকে সোনাকান্দা কেল্লা বলে। আসলে সোশ্যাল মিডিয়াতে বা আমরা বিভিন্ন ব্লগে যে জিনিসগুলো দেখতে পাই যে ওইখানে বিভিন্ন দুর্গ নামকরণ করা হয়। আসলে এলাকার স্থানীয় লোকজন যেই নামে চিনে তখন ওটাকে ওই নামেই বলাটাই সবচাইতে যুক্তিযুক্ত। তো এখানে যখন আপনি আসবেন, হাজীগঞ্জ দুর্গ কিংবা সোনাকান্দা দুর্গ বললে হয়তো অনেকে নাও চিনতে পারে। তো সেক্ষেত্রে আপনারা বলবেন যে সোনাকান্দা কেল্লা বা হাজীগঞ্জ কেল্লা কোথায়, তাহলে খুব সহজে আপনারা করতে পারবেন। এখানে এই মানে সোনাকান্দা কেল্লা সম্পর্কে কিছু বিশেষ নির্দেশনা এখানে দেওয়া আছে, যে কোনো কিছু নষ্ট করা যাবে না বা কোনো ক্ষতিগ্রস্ত করা যাবে না। তো এখন এটা হচ্ছে বাইরের সোনাকান্দা কেল্লার বাইরের মূল গেটের যেই ইয়াটা, আর এই পাশ থেকে হচ্ছে এটার যেই ভিউটা আর কি। এটা বেশ কয়েকটা জায়গা আছে ঢোকার, পাশে একটা সোনাকান্দা বড় মসজিদ আছে। তো আমি এটার এই গেট থেকে একটু ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে মানে মূল গেটটা আর কি। ভিতরে এখনো খেলার পরিবেশ হয়ে গেছে। ওই পাশ দিয়েও গেট আছে। তো জাস্ট হলো এটার ভিতরে ঢোকার পরে এরকম একটা ওয়েদার দেখা যাবে। একটা সময় তো যখন অ্যাক্টিভ ছিল তখন এক রকমের পরিবেশ ছিল, ওই যখনকার তৈরি হয়েছে তখন। আর এখন একবারে পুরো ফাঁকা, ভিতরে শুধুমাত্র এখন খেলার মাঠ, আর খেলার মাঠ ছাড়া আর তেমন কিছু নাই। জাস্ট হলো ভেতরে ওইখানে একটা বিশাল বড় একটা
মানে মেম্বর টাইপের বা মেম্বরের মতো দেখা যায় এরকম। একটু সামনে যাই। আর এটা খুব বেশি বড় না। হ্যাঁ, সোনাকান্দা কেল্লা বা সোনাকান্দা দুর্গ যেটাই আমরা বলি না কেন, অনেক বেশি বড় কোনো স্পেস না, জাস্ট ছোট্ট একটা স্পেস। এটা আপনি পুরোটা হয়তো 10 মিনিটের মধ্যে আপনি পুরোটা ঘুরে দেখতে পারবেন। আর সোনাকান্দার এই কেল্লার বাইরের যে অংশটা ওইটা বেশ একটু মানে আমি আসছি ওই মোটরসাইকেলতে যখন ঘুরে আসলাম তখন ওই পাশ থেকে ঘুরে আসতে ওই বসতবাড়ি থাকার কারণে ওই মোড়টা দিয়ে ঘুরে আসতে একটু সময় লাগছে আর কি। বাট আপনি দুই দিক থেকে ঢুকতে পারবেন, ওই মসজিদের গলির বাম পাশ থেকেও ঢোকা যায়, আবার এই পাশে যে মেন গেট আছে ওই মেন গেট থেকেও ঢোকা যায়। এটা হচ্ছে এই যে মানে কেল্লার প্রধান যেই ইয়াটা আর কি, আকর্ষণটা, যেটা একটা সময় অনেক বেশি আকর্ষণীয় ছিল। আমি একটু সামনে থেকে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন সোনাকান্দা কেল্লার এখানে কিন্তু এটা অনেক জনপ্রিয় হওয়ার কারণ হইল, এটা আপনারা অনেকে জেনে থাকবেন যে এখানে কিন্তু ইত্যাদি শুটিং হয়েছিল, হানিফ সংকেত। কিন্তু এই পুরা মাঠে কিন্তু মানে ইত্যাদির অনেক বিশাল বড় একটা শুটিং হয়েছিল। আপনারা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে সার্চ করলেও পাবেন। এখানেই কিন্তু মূল স্টেজ করা হয়েছিল। এই পাশটা থেকে মূল স্টেজ করা হয়েছিল। আর এই পুরাটা জুড়েই কিন্তু এই সোনাকান্দা এই কেল্লার উপরেই কিন্তু আপনার এখানে কিন্তু আপনার বড় একটা স্টেজ নির্মাণ করা হয়েছিল। প্লাস এখানে ইত্যাদির একটা পর্ব সাজানো হয়েছিল এবং খুব সুন্দর একটা পর্ব করা হয়েছিল। আর এখানে হলো এই উপরের যেই ভিতরের যে ভিউটা আর কি, জাস্ট ওইটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এখনও অনেক পুরাতন যেই বা জীর্ণশীর্ণ যেরকম ভাঙাচোরা, অনেকটা হাজীগঞ্জের ওই দুর্গের মতোই বা কেল্লার মতোই দেখা যায়। পরিবেশটা বেশ সুন্দর আছে। তো এই হলো আপনার, এটা অনেক জনপ্রিয় একটা জায়গা। যদিও কালের পরিক্রমায় এখন আসলে সোনাকান্দার এই কেল্লাটা ওই রকম মানুষের কাছে পরিচিতি নাই, তবে নারায়ণগঞ্জের বাসিন্দা যারা আছে বা নারায়ণগঞ্জে যারা থাকে স্থানীয় লোকজন, তারা হয়তো কিছুটা ইতিহাস বলতে পারবে। আর রিসেন্ট কোনো ঘটনা যদি স্মরণ করায় দিই বা বলি, যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই চিনতে পারবেন যে আসলে সোনাকান্দা কি। সোনাকান্দা এখানে ইত্যাদির একটা বিশাল বড় শুটিং হয়েছিল এখানে। এই জায়গাটাতে মূল যে স্টেজ বা ফটক, এইখানেই কিন্তু মূল স্টেজটা করা হয়েছিল এবং এই এলাকার অনেক লোকজন নিয়ে হানিফ সংকেত কিন্তু এখানে একটা অনুষ্ঠান করছিল, যেটা ইত্যাদির কততম পর্ব আমার সঠিক মনে নাই, তবে ইত্যাদির একটা শুটিং বা বিশাল বড় একটা অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছিল। তো আপনারা চাইলে সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে সার্চ করে এটাও দেখে নিতে পারেন। এই হচ্ছে সোনাকান্দার খুব সুন্দর একটা জায়গা। আর এই পাশটার বিশাল বড় একটা সিঁড়ি। বিকালবেলা বা খেলার টাইম হলে অনেকটা স্টেডিয়ামের গ্যালারির মতো দেখা যায়, বিশাল বড়। অনেকে এখানে বৈশাখ খেলা দেখে, যে ফুটবল খেলা হয়, ফুটবল খেলার যে আপনার দুই পাশেই দেওয়া আছে। তো মাঠের পরিমাণটা বা অংশটা বেশি হওয়ার কারণে বা বড় হওয়ার কারণে হ্যাঁ দেখা যায় যে দুই ভাগে বিভক্ত হয়েছে। এই পাশে এক গ্রুপ খেলে, আবার ওই পাশে আরেক গ্রুপ খেলে। তো আমি জাস্ট এই পাশ থেকে একটু উপর থেকে আপনাদেরকে দেখাই নিয়ে আসলাম। এই পাশটা একটু জাস্ট ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর তেমন কিছু দেখার কিছু নাই। তো এই হলো আপনার মোটামুটি যেই সোনাকান্দার যেই পুরাতন ইতিহাস ও ঐতিহ্যে নারায়ণগঞ্জের মধ্যে অবস্থিত। যারা সোনাকান্দার এই দুর্গ বা কেল্লা দেখতে আসতে চান তারা আসতে পারেন। নারায়ণগঞ্জের কাছাকাছি থাকলে বা কোনো কারণে নারায়ণগঞ্জে আসলে হাজীগঞ্জ দুর্গ দেখার পাশাপাশি আপনারা চাইলে কিন্তু সোনাকান্দার এই কেল্লাটাও দেখে নিতে পারেন। এটাও একটা আপনার পুরাতন নিদর্শন হিসেবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে আপনারা একটু পরিচিত হতে পারেন। দেখুন চমৎকার। এখন যেহেতু মানুষ নাই, তো এখন এই মানুষ না থাকার সুযোগে দুইটা কুকুর এখানে খুব আনন্দে খেলাধুলা করতেছে এখানে মাইয়ের মাঝখানে। বৃষ্টি হয়েছে, পানি হওয়ার কারণে এই টাইমটা তো আসলে অনেক সময় যাদের স্কুল বন্ধ থাকে ওরাও খেলাধুলা করে, আর বিকেলবেলা এগুলো জমজমাট থাকে। তো আমি একটু অফ টাইমে আসছি, যার ফলে মানুষের আনাগোনা একটু কম আছে। তো এরকম চারপাশেই, অর্থাৎ মানে এই সোনাকান্দা কেল্লার চার কর্নারে এরকম একটা গ্যাপ আছে। এটা খুব সম্ভবত তাদের যাতায়াত বা বের হওয়ার কোনো একটা ছিল। ওইটা ডান পাশেও একটা আছে, ওই কর্নারেও একটা আছে, এবং শেষ যে কর্নারটা ওই পাশে, এগুলো খুব সম্ভবত তারা ঢোকার বের হওয়ার কাজে বা প্রবেশ করার কাজে কোনো কাজে ব্যবহার করতো, বা কোনো গার্ড থাকতো। মানে চার কোনায় চারটা গার্ড থাকে না, যেরকম ছাউনির মতো বা ওয়াচ টাওয়ারের মতো, ওই রকম হয়তো থাকতো। সংস্কার নাই বললেই চলে, বা সংস্কার করা হয় না, তার কারণ সংস্কারের প্রয়োজনও নাই। কারণ এটা যেভাবেই আছে, পুরাতন নিদর্শন বা পুরাতন জিনিস দেখতে ওই রকম মানুষের কাছে যেভাবে উপস্থাপন করা যায় সেভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। বাট এখনও আপনারা আসলে এই বর্তমান যেই মানে সৌন্দর্য আছে বা যেরকম আছে, অর্থাৎ তখনকার সময় সৃষ্টি করা এই যে সোনাকান্দার যে দুর্গটা বা কেল্লাটা,
ওই পরিবেশটা আপনারা দেখতে পারবেন। কারণ এখন তো সচরাচর এই ধরনের জিনিসপত্র দেখা যায় না। আমরা গ্রাম অঞ্চলে বা অন্য কোথাও গেলে ঘুরতে গেলে পুরাতন যে সমস্ত জিনিসগুলো থাকে, স্থাপনাগুলো থাকে, আমরা ওগুলো জাস্ট ওইরকম আর কি। তো এই হচ্ছে চমৎকার যে ভিউটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম সোনাকান্দা থেকে।